আজকে আমি এই মুভিটি বর্ণনা করব। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। যারা এখনো দেখেননি তারা আমার ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে বর্ণনাটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা হামদান নামের এক ব্যক্তিকে দেখি, যে তার ঘরে একা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয় পাচ্ছে। পুরো ঘর অন্ধকার ছিল আর সে ভয়ে ছটফট করছিল। হঠাৎ করে পুরো ঘরে চলতে থাকে অস্বাভাবিক কিছু। জিনিসপত্রগুলো একাই অন্যদিকে গিয়ে পড়ছিল। হঠাৎ হামদান লক্ষ্য করে তার ঘরে আছে এক শয়তান, যার হাত থেকে বাঁচার জন্য সে অনেক চেষ্টা করে। এ সময় সে তাবিজের মতো কিছু একটা বের করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এজন্য সেই শয়তানের হাত থেকে বাঁচার জন্য সে জানালা দিয়ে ঝাঁপ দেয়। এতে সে সজোরে মাটিতে এসে পড়ে, কিন্তু সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা এক মাস্ক পরিহিত ব্যক্তি তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তার শরীরে বেশ ক্ষত তৈরি হয়। এজন্য সেই লোকের হাত থেকে বাঁচার জন্য সে পুনরায় বাড়ির ভিতরে দৌড় দেয়, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে সেই শয়তানটি তাকে টেনে নিয়ে যায়। আর আমরা বুঝতে পারি তার সাথে কি ঘটেছে। এর কিছু সময় পরে সেখানে তার যমজ সন্তান আসে, যেখানে ছেলেটির নাম হলো রাকা আর মেয়েটির নাম হলো নায়া। ঘরের ভেতর ঢোকার সাথে সাথে তারা দেখে চতুর্দিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি সকল জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এরই মাঝে তারাও অনুভব করে অস্বাভাবিক কিছু। কিছুক্ষণের মধ্যেই তারা তার বাবাকে খুঁজে পায়, যে ইতিমধ্যে মারা গেছে। তার অবস্থা খুবই করুণ ছিল। তার চেহারা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আর চোখ দুটো সে শয়তান বের করে নিয়েছিল। আর মৃত্যুর সময়ও তার হাতে সেই তাবিজের মতো জিনিসটি ছিল, যেই জিনিসটি কোনো কাজে আসেনি। এরপরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শুরু হয়, আর তার হাতের ওই তাবিজটি দেখে সকলে আলোচনা করতে থাকে যে এটা হয়তো কোনো কালো জাদু বা এরকম কিছু ভয়ানক পরিণতি এটা। কিন্তু এর আসল সত্য এখনো কেউ জানে না। যেহেতু বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই লাশটি আজকে দাফন করা সম্ভব হয়নি। এজন্য এই রাতটিতে লাশ বাড়িতে রাখা হবে। কিছুক্ষণের মধ্যে সকল আত্মীয় স্বজন তাদের নিজের বাড়িতে চলে যায়, আর হামদানের লাশের কাছে শুধুমাত্র রাকা ও নায়া ছিল, যারা তাদের বাবার এমন অবস্থা দেখে অনেক দুঃখী ছিল। এখানে রাকা বলতে থাকে যে সকলে কালো জাদুর কথা বলছিল, কিন্তু নায়া এর সকল বিষয়ে মোটেও বিশ্বাস করত না। আর সে তার বাবার সম্পর্কে এসব কথা মোটেও শুনতে চাচ্ছিল না। কিন্তু রাকা এর পেছনের রহস্য উদ্ঘাটনের জন্য সে বদ্ধপরিকর। এজন্য রাকা তার বাবার রুম চেক করতে যায়, আর নায়া তার বাবার লাশের কাছে বসেছিল একা। এর কিছুক্ষণের মধ্যে তারা অনুভব করে সত্যি অস্বাভাবিক কিছু একটা তাদের বাড়িতে আছে। এরই মাঝে রাকা একটি কাগজের টুকরো পায়, যে কাগজে মারা যাওয়ার আগে হামদান কিছু একটা লিখে গিয়েছিল, যেখানে লেখা ছিল ফাইন্ড মাং, অর্থাৎ মাংকে খোঁজো। এর সাথে সে আরও একটি তাবিজের মতো পায়, এমনকি সেখানে তাদের পরিবারের ছবিও ছিল, আর সেখানে হামদানের গ্রামের বাড়ির ঠিকানা ছিল। এদিকে নায়ের কাছেও আসে সেই শয়তানটি, যার উপস্থিতি বুঝতে পেরে নায়া চিৎকার করতে থাকে। আর তার চিৎকার শুনে রাকাও সেখানে চলে আসে, আর তারা লক্ষ্য করে হামদানের লাশ সেখানে নেই। এতে দুজনের চোখ যেন কপাল উঠে যায় যে তারা কি দেখলো। মনে হচ্ছিল হামদান বাতাসে মিলিয়ে গেছে। এখানে রাকা বলে সে আরো একটি তাবিজের মতো পেয়েছে, কিন্তু এটার ব্যবহার কিভাবে কি করতে হবে সেটা সে জানে না। এর সাথে সে একটি পরিবারের ছবিও পেয়েছে, যার ভেতরে 4 জন লোক ছিল, আর সেখানে তাদের নাম লেখা ছিল। তাদের মধ্যে একজন হলো হামদান, যেটা হলো তাদের বাবা। এরপরে রাজিমা, ভুলান ও বদি। আর এই কাগজের ওপরে লেখা আছে কিমাং, অর্থাৎ তাকে খোঁজো। রাকা বলে যে এসব দেখে মনে হচ্ছে বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি, কেননা তাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা মোটেও কেউ বিশ্বাস করবে না বা কাউকে বিশ্বাস করানো সম্ভব নয়। আর যেহেতু এতগুলো প্রশ্ন সামনে দাঁড়িয়ে আছে তারা, তাই এর সকল কিছুর উত্তর তারা তার বাবার গ্রাম রাঙ্গু নামে সেই গ্রামে গিয়ে পাবে। সে আরও বলে যে আজ পর্যন্ত তাদের পরিবার, তাদের অতীত, এমনকি তাদের মায়ের ঘটনাও গোপন করে রেখেছে। আর এর সকল কিছু রহস্য উদ্ঘাটন করতে হলে তাদের অবশ্যই গ্রামে যেতে হবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো ইতিমধ্যে তাদের বাবার লাশ গায়েব হয়ে গেছে, যেটা হয়তো সেই শয়তান নিয়ে গেছে। আর সকাল হলে সকলে জিজ্ঞাসা করবে লাশ গেল কোথায়। আর তারা যদি গ্রামে যায় তাহলে সকলকে এটা বোঝাতে পারবে যে লাশ গ্রামে দাফন করা হয়েছে। পরের দিন দুজনে রাঙ্গু নামে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমরা অতিথির একটি দৃশ্য দেখতে পাই, যে সময় নায়ার জন্মদিন ছিল। দিনটি 3 জন মিলে অনেক আনন্দে কাটাচ্ছিল। সে কেন জানি বারবার সেই তাবিজ ও বাইরের দিকে তাকিয়ে
ভয় পাচ্ছিল। বর্তমানে আমরা দেখি এই ভাই বোন সেই রাঙ্গু নামের গ্রামের রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু গ্রামটি মেন রোড থেকে অনেক ভেতরে ছিল, যেখানে পৌঁছানো মাত্রই নায়া একটি মৃত প্রাণী দেখে, যার ফলে তার পুরো শরীর শিউরে ওঠে। এদিকে তারা একটি ছেলেকে আসতে দেখে তার কাছে সাহায্য চায়, কিন্তু তাদেরকে দেখা মাত্র ছেলেটি উল্টো গ্রামের দিকে ফিরে যায়। আর তাই উপায় না পেয়ে এই দুজন রাস্তা খুঁজতে খুঁজতে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা আয়ু নামের একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি রাজিমা নামের একজনের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু যাবার পথে হঠাৎ অদ্ভুত দেখতে একটি মেয়ে এসে তার নিজের থুতু দিয়ে নায়ার উপরে কিছু একটা করে যায়, যার ফলে নায়া অনেকটা অস্বস্তিতে পড়ে যায়। এমন অদ্ভুত সব ব্যাপার দেখে সে রাকাকে দ্রুত ফিরে যেতে বলে, কেননা সে আসার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু তাদের একমাত্র বাবার সকল রহস্য তারা এই গ্রামে পেত, তাই ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অবশেষে তারা রাজিমা নামের সেই মহিলার বাড়িতে এসে পৌঁছায়, যেখানে সেই ছবিটি দিয়ে তাকে জিজ্ঞাসা করে তাদেরকে চেনে কিনা। এখানে সে বলে হামদান তার সন্তান ছিল। সে আরো বলে যে তার ছেলে জীবনযাপনের জন্য অদ্ভুত একটি রাস্তা বেছে নেয়, আর যেহেতু তার ছেলে তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে গিয়েছিল, তাই তার সন্তানরা যেন তাকে দাদিমা না বলে। এরপরে তারা তার দাদির কাছে তার বাবার মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করে, এমনকি তার বাবার লাশ কেন গায়েব হয়ে গেছে এর রহস্য জানতে চায়। তারা তার দাদির কাছে তার বাবার অতীত সম্পর্কে জানতে চায়, আর যেহেতু তাদের সাথে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছে, তাই এর সকল রহস্যই তারা তার দাদির কাছে জানতে চায়। কিন্তু তার দাদি তাদেরকে বলে তারা এই সকল বিষয়ে যতটা কম জানতে পারবে ততই তাদের জন্য ভালো। কিন্তু এই ভাই বোন একেবারে নাছোড়বান্দা ছিল, তাই উপায় না পেয়ে দাদি তাদেরকে বলে 1-2 দিনের মধ্যে এখানে একটি অনুষ্ঠান হবে, তাই আপাতত তারা যদি চায় তাহলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, আর ততক্ষণে তারা যদি চায় তারা এখানে থাকতে পারে। এরপরে দাদি নায়াকে উলানের ও রাকাকে হামদানের পুরনো ঘর দেয় থাকার জন্য। কিছুক্ষণ পরে রাকা নায়ার সাথে দেখা করতে এসে তাকে ওই তাবিজ ও কাগজটি দেয় রাখার জন্য। সে আরো বলে যে কালকে মাং নামের সেই ব্যক্তির ব্যাপারে খোঁজ খবর নেবে। এখানে নায়া বলে তাদের এখানে আসা উচিত হয়নি, আর বাবার কাছে অবশ্যই হয়তো কোনো কারণ ছিল যার ফলে সে এই গ্রামে থাকতে চায়নি, আর হয়তো আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য কখনো এই গ্রামে নিয়ে আসেননি তিনি। স্বাভাবিকভাবে নায়া মানতেই পারছিল না যে তার বাবা ভালো মানুষ ছিল না, কিন্তু তার মাথার ভেতরে না চাওয়া সত্ত্বেও এই রহস্যের প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। এখানে রাকা তাকে সান্ত্বনা দিয়ে বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপরে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে অনুভব করে সে লাশ হয়ে গেছে, আর সেই শয়তানটি ধীরে ধীরে তার শরীরের উপরে উঠে আসছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখা মাত্র সে জেগে ওঠে, আর হামদানের সেই তাবিজটি গলায় পড়ে। এর কিছুক্ষণের মধ্যে সে আরো একটি স্বপ্ন দেখে, যেখানে সে লক্ষ্য করে সে এখন একটি গুহার ভেতরে আছে। এখানে সে দূর থেকে হামদানের কণ্ঠ শুনতে পায়, আর তাই সে ধীরে ধীরে সেই গুহার দিকে যেতে থাকে যেখান থেকে তার বাবার কণ্ঠ ভেসে আসছিল। কিন্তু হঠাৎ সে সেখানে পিছলে পড়ে যায়, যেখানে পড়ামাত্র সে সেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায়, যেগুলো দেখে সে ভয় পেতে থাকে। এমন সময় রাকা এসে তাকে জাগিয়ে তোলে, আর সে লক্ষ্য করে সে এতক্ষণ বাগানের ভেতরে ঘুমিয়েছিল। নায়া রাকাকে বলছিল সে তো গুহার ভেতরে ছিল। রাকা ধারণা করে সে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নায়া লক্ষ্য করে পিছলে পড়ার সময় সে পায়ে আঘাত পেয়েছিল, যেটি এখনো তার পায়ে আছে। তাহলে সেটা স্বপ্ন হয় কিভাবে? অর্থাৎ সে সত্যি সেই গুহার ভেতরে গিয়েছিল। সে বুঝতে পারছিল না আসলে কি ঘটছে তাদের সাথে। এ সকল কিছুর জন্য নায়া ভয় পেয়ে রাকাকে বলে এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু রাকা বলে রহস্য উদ্ঘাটন না করে সে কোনোভাবে এখান থেকে যাবে না, আর কালকে এই অনুষ্ঠান, হয়তোবা এই অনুষ্ঠানে তারা সকল রহস্যজনক প্রশ্নের উত্তরই পেয়ে যাবে, কেননা এখানে তারা যা দেখছে তা মোটেও এমনটা নয়। তারা মনে করে হয়তো তাদের দাদিও তাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে, এমনকি গ্রামের লোকগুলো ঠিক একই কাজ করছে। এরপরে রাজিনা অর্থাৎ তাদের দাদি তাদেরকে খাবার খেতে দেয়, কিন্তু রাকা মাংস খেত না, আর তাই সে অন্য খাবারগুলি খায়। রাজিনা তাদেরকে বলে সবসময় সে বিশ্বাস করত হামদান তাদেরকে এখানে একদিন না একদিন নিয়ে আসবে, কিন্তু সে কখনোই তোমাদেরকে এখানে নিয়ে আসেনি। আর যেহেতু তারা প্রথমবারের মতো এখানে এসেছে, এজন্য তাদের দাদি অনেক খুশি। এখানে কথায় কথায় নায়া তার দাদির কাছে সেই গুহা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু দাদি বলে গ্রামের ভেতরে তো কোনো গুহা নেই। এরপরে খাবার শেষ হলে সে তার কাজের জন্য বেরিয়ে পড়ে, আর এদিকে রাকা ও নায়া গ্রামের ভেতরটা ঘুরে দেখছিল। আসলে তারা সেই গুহা খুঁজছিল, কিন্তু তারা এমন কিছুই খুঁজে পায় না। এমন সময় তাদের সামনে সেই ছেলেটিকে তারা দেখতে পায়, যে ছেলেটিকে গ্রামে ঢোকার সময় দেখেছিল। তারা এর কাছে ওই গুহা সম্পর্কে জিজ্ঞাসা করে। ছেলেটি তাদেরকে জানায় এখানে বাতি নামের একটি গুহা আছে।
এইটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। এজন্য তারা পুনরায় সেই গুহাটি খুঁজতে বেরিয়ে পড়ে। উপায় না পেয়ে রাকা বলে তারা আয়ুর সাহায্য নেবে, কিন্তু নায়া কাউকে না জানিয়েই এই গুহা খুঁজতে চায়। এজন্য এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে রাকা সেখান থেকে গায়েব হয়ে যায়, আর সে নিজেকে ওই গুহার ভেতরে দেখে, যেখানে সে একটি বাচ্চার কাটা মাথা দেখে। ধীরে ধীরে পুরো গুহার পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। হঠাৎ সেখানে এক শয়তান তার উপরে হামলা করে। অন্যদিকে নায়া তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে সে এসে পৌঁছায় আয়ুর বাড়ির সামনে। এখানে সে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। একটা সময় সে দেখে আয়ু লুকিয়ে মাংস কাটছিল, যেটা দেখেই সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু একটি মেয়েকে মাংস কাটতে দেখে সে কেনই বা ভয় পেল? সে এই জন্য ভয় পেয়েছিল কারণ আয়ু একটি মাথা কাটা মহিলার শরীর টুকরো টুকরো করছিল, অর্থাৎ মানুষের মাংস। আর তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে বনের ভেতরে চলে আসে, যেখানে সে পুনরায় ওই পাগল মহিলার সামনে এসে পড়ে। তার হাত থেকে বাঁচার জন্য কোনো না কোনোভাবে সেখান থেকে ছুটে সে চলে আসে অন্যদিকে। আর কিছুক্ষণের মধ্যেই তার ওপর থেকে অনবরত নারিকেল পড়তে শুরু হয়। যেখান থেকে বাঁচার জন্য সে চেষ্টা তো করতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে থাকা একটি ফাঁদের মধ্যে সে পড়ে যায়। এর পাশে একটি নারিকেলও পড়ে, যেটা সে তুলে দেখতে থাকে। এমন সময় সে দেখে সেটি কোনো নারিকেল নয়, সেটি হলো তার বাবার কাটা মাথা, যেটা দেখা মাত্র সে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় সেই ছেলেটি সেখানে আসে, যে ছেলেটি প্রথমে তাদেরকে দেখে পালিয়েছিল। ছেলেটি এসে তাকে সেখান থেকে বাইরে বের করার জন্য সাহায্য করে। সে যখন ছেলেটির কাছে সাহায্য চায়, তখন ছেলেটি বলে তার ভাই এখন বিপদমুক্ত আছে, আর তাকে সে রাজিমার বাসাতে পাবে। সে আরও জানে যে গ্রামের ভেতরে কেউ যদি গায়েব হয়ে যায়, তাহলে তাকে সেই বাড়িতেই পাওয়া যায়, আর যত দ্রুত সম্ভব তাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। তা না হলে এর পরিণতি অনেক খারাপ হবে। এখানে সে ছেলেটিকে জিজ্ঞাসা করে এই গ্রামের ভেতরে আসলে ঘটছেটা কি, আর সে কি তার বাবা হামদানকে চিনত। এতে ছেলেটি বলে সে তার বাবাকে চিনত, আর যেহেতু এখন পরিস্থিতি অনুকূলে নেই, তাই এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব নয়। আপাতত তাকে এখন ফিরে যেতে হবে, আর যত দ্রুত সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে তাকে। এই জন্য ছেলেটি তাকে সাহায্য করতে চায়। এরপর ছেলেটি তাকে রাজিনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, আর আসার পথে তার নাম সুগেন বলে। সুগেন বলে সে কারোর সাথে খুব একটা বেশি কথা বলে না, বিশেষ করে অপরিচিত কারোর সাথে তো কোনোভাবেই নয়, আর এই জন্যই সে প্রথম থেকেই তাদেরকে দেখে পালিয়েছিল। সে আরো বলে তারা যেন গ্রাম থেকে বের হওয়ার জন্য ভোর 3টের দিকে রেডি থাকে, কিন্তু তাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যেন এই বিষয়ে কেউ কিছু না জানে। এরপর সে যখন বাড়ি ফিরে আসে, তখন দেখে রাকা বাড়িতেই ছিল, যে খাবার খাচ্ছিল। এখানে সে অবাক হয় যে রাকা মাংস খাচ্ছিল, যে কোনো সময় মাংস খেতই না। এরপরে সেও খাবার খেতে বসে। এরই মাঝে দেখে আয়ু এই বাড়িতে এসেছে মাংস দেওয়ার জন্য, যে প্রতিনিয়তই এই বাড়িতে মাংস দিয়ে যেত। এটা দেখে নায়ার অবস্থা খারাপ হতে থাকে, কেননা সে এখন জানে এই মাংস কোনো পশু পাখির নয়, এগুলো মানুষের মাংস। এই পরিস্থিতিতে সে কোনোভাবে খাবার গিলতে পারছিল না। সে দ্রুত তার ঘরে চলে আসে, যেখানে আসা মাত্রই তার খাবারগুলো মুখ থেকে বেরিয়ে আসে। এরপর সে দ্রুত তার জিনিসপত্র গোছাতে থাকে যেন এখান থেকে চলে যেতে পারে। কিছুক্ষণ পরে সে রাকাকে ডাকতে যায়, যে গভীর ঘুমে মগ্ন ছিল। অনেকবার ডাকা সত্ত্বেও রাকা ঘুম থেকে উঠছিল না। এমন সময় সে পাশের ঘর থেকে কিছু একটা শব্দ শোনে। সে যখন ধীরে ধীরে সেখানে যায়, দেখে রাজিমা অদ্ভুতভাবে একটি পুতুল নিয়ে মন্ত্রের মতো কিছু পাঠ করছিল। এরপর তার দাদি রাকার রুমে এসে সেই ভয়ানক রিচুয়াল কন্টিনিউ করছিল। আর অবাক করার বিষয় হলো, সে রাকা অর্থাৎ নাতনির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। এটা দেখা মাত্রই নায়ার পায়ের মাটি যেন সরে যেতে থাকে। এদিকে মাঝরাতে সুগেন তাদেরকে নিতে এসেছিল, কিন্তু তারা এখনো এখানে আসেনি। অন্যদিকে আমরা আয়ুকে দেখি অনেকগুলো কাপড়, যে কাপড়গুলো নতুন সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের ছিল, সেগুলো সে একের পর এক পুড়িয়ে ফেলছে। অর্থাৎ হয়তো এখানে অনেকগুলো সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলো মারা গিয়েছে, অথবা তাদেরকে বলি দেয়া হয়েছে। ওদিকে রাজিমা তার নাতির সাথে ঘনিষ্ঠ হওয়ার পরে পুনরায় তার বাড়ি ফিরে যায়। আর নায়া এইসব ভয়ঙ্কর দৃশ্য দেখে তার বোধ শক্তি যেন হারিয়ে ফেলছিল। এদিকে রাকা জেগে উঠেছে, কিন্তু তাকে দেখে অনেক পরিবর্তিত মনে হচ্ছিল। নায়া কিছুই বুঝতে পারছিল না। এমন সময় সে লক্ষ্য করে এই রাতে রাকা একা বাইরে বসে কিছু একটা করছে। নায়া যখন তার কাছে যায়, সে দেখে রাকা এই গভীর রাতে জীবন্ত মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল,
যেখানে সে পুনরায় ওই পাগল মহিলার সামনে এসে পড়ে। এরপর রাজিমা রাকার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আর সে এখন সকল সত্য ঘটনা জানায়। আসলে হামনান অর্থাৎ তার সন্তান এখানে কালো জাদু করত, যে কালো জাদুর কারণে পুরো গ্রাম অভিশপ্ত হয়ে যায়। সে এখান থেকে পালিয়ে তো গিয়েছিল, কিন্তু অভিশাপ এখানেই থেকে যায়, যার ফলে সে শয়তান একের পর এক গ্রামের মানুষকে নিয়ে যাচ্ছিল। এখানে কেউ কিছুই বুঝতে পারছিল না গ্রামে হচ্ছেটা কি। এরপরে তারা ভয়ঙ্কর একটি উপায় খুঁজে পায়, যেখানে গ্রামের মানুষদেরকে বাঁচাতে হলে বলি দিতে হবে শিশুদের। আর যেহেতু তারা এখন এই গ্রামে এসেছে, তাই তারাও গ্রামকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য সাহায্য করতে পারবে। কিন্তু নায়া এক মুহূর্তের জন্য এখন এই গ্রামে থাকতে চায় না। আসলে রাকার ভেতরে কিছু একটা ভর করেছে। এখানে পুনরায় রাকার ভেতরে সে শয়তান ভর করে আর যে নায়ার উপরে হামলা করে। রাজিমা পুনরায় রাকার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আর বলে নায়া এখন পৃথিবীর যেখানেই যাক না কেন এই অভিশাপ তার পিছু ছাড়বে না, আর তাই এই অভিশাপ দূর করার জন্য গ্রামকে সাহায্য করতে হবে। পরের দিন সকালে রাজিনা এই দুজনকে গ্রামের গুহায় নিয়ে যাচ্ছিল, যেই গুহাগুলোতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নায়া তার দাদিকে জিজ্ঞাসা করে তিনি তাদেরকে কেন এই গুহা সম্পর্কে আগে বলেনি। রাজিনা বলেন যদি সে আগে এই কথাটি বলে দিত তাহলে তারা যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করছে সেটি সম্পন্ন হতো না। এরপর আমরা দেখি গুহার ভিতরে সকল গ্রামের লোকেরা কোনো এক রিচুয়ালের জন্য প্রস্তুত হচ্ছিল। এখানে আমরা লক্ষ্য করি গ্রামের প্রত্যেকেই একটি মাস্ক পরেছিল। ঠিক এমনই মাস্ক পরা একজন ব্যক্তি ওই দিন হামদানের উপরেও হামলা করেছিল যখন সে জানালা থেকে বাইরে বেরিয়েছিল। এখানে রাজিনা এই রিচুয়াল সম্পর্কে বলে, যেখানে অবাক করা বিষয় হলো এই রিচুয়ালে রাকা ও নায়ার মধ্যে একজনকে বলি দেওয়া হবে আর অন্যজনের সাথে অন্য কিছু হবে। এই জন্য দ্রুতই রাকাকে ধরে বেঁধে ফেলা হয় তাকে বলি দেওয়ার জন্য, আর নায়াকে গুহার বাইরে একটি জায়গায় বন্দী করা হয়। চতুর্দিকে গ্রামের লোকেরা পাহারা দিচ্ছিল, কিন্তু সুগেন চুপি চুপি সেখানে এসে নায়াকে সেখান থেকে পালিয়ে চলে যেতে বলে। এত সতর্কতা সত্ত্বেও ছেলেটি গ্রামের লোকদের হাতে ধরা পড়ে আর তাকে নিয়ে আসা হয় রাজিনার সামনে, যে ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে সকলের সামনে তাকে জীবিত পুড়িয়ে মারে। ওদিকে নায়া পালাতে পালাতে একটি বাড়ির সামনে চলে আসে। এই বাড়িটি হলো সেই পাগল মেয়ের যে প্রথম দিকে তার উপরে থুতু দিয়ে কিছু একটা করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মহিলাটি কিন্তু আসলে পাগল নয়, আর তিনি হলো সুগেনের মা, যাকে কিছুক্ষণ আগেই জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। এমনকি সে হলো রাকা ও নায়ের চাচি, যার নাম হলো বেতন। আর সুগেন যেহেতু তার সন্তান, অর্থাৎ রাকা ও নায়া তার চাচাতো ভাই বোন। এখানে সে নায়াকে সকল সত্য ঘটনা জানায়। আসলে অনেক আগে থেকে এই গ্রামের লোকেরা শয়তানের পুজো করত। এই রিচুয়াল সম্পূর্ণ করতে হলে এক বিশেষ কাজ করতে হয়, সেটা হলো নিজের রক্তের সম্পর্ক কারোর সাথে ঘনিষ্ঠ হওয়া, যেমনটা দাদি রাকার সাথে করেছিল। এখন এই ঘনিষ্ঠ হওয়ার ফলে যে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় তাদেরকে এই শয়তানের জন্য বলি দেওয়া হয়। এর পরিবর্তে সেই শয়তান তাদেরকে সুরক্ষা, শক্তি আরো অনেক কিছু দিয়ে থাকে। প্রতিবারে কিছু বাচ্চাকে বলি দেওয়া হয় আর কিছু বাচ্চা থেকে যায় পরবর্তী বলি দেওয়ার জন্য। আর যদি কিছু সন্তান বেঁচে যায় তাহলে তারা বড় হয়ে এই প্রক্রিয়াটি ফলো করে। এই প্রক্রিয়ার মাধ্যমে যে সন্তানটি সুস্থ সবল হয়ে ওঠে তাকে ধীরে ধীরে এই কালো জাদুর লিডার বানানো হয়, যে এই কালো জাদু পরবর্তী প্রজন্ম পর্যন্ত নিয়ে যাবে। তাই আমরা ধারণা করি রাজিনা হয়তো এই রিচুয়ালের প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেওয়া পারফেক্ট সন্তান, আর তাই সেই এই পুরো কালো জাদুটি নিয়ন্ত্রণ করছে। এখানে আমরা আরও একটি রহস্য জানতে পারি, সেটা হলো হামদানও ঠিক একই রকম কাজ করেছিল, যার থেকে জন্ম নিয়েছিল রাকা ও নায়া। কিন্তু তারা এই যুব সন্তানকে এই সকল কালো জাদুর থেকে বাঁচাতে চাইছিল, আর তাই সে সোজা চলে আসে বেতনের কাছে, কেননা বেতন কিছুটা জাদু মন্ত্র জানত, আর সেই জাদু মন্ত্রের কারণে এই যুব সন্তান বেঁচে যায়। কিন্তু এতে একটি সমস্যা হয়, এই প্রক্রিয়ার কারণে গ্রামের শয়তানগুলো অনেক হিংস্র হয়ে ওঠে, যার ফলে তার ঘর পুড়ে যায়, যেখানে বেতনের স্বামী পুড়ে মারা যায় আর সে নিজে অর্ধেক পুড়ে যায়। এখানে নায়া তাকে তার বাবার কাছে পাওয়া প্রথম তাবিজটি দেখায়। প্রথম তাবিজটি দেখে বেতন বলে এর কার্যক্ষমতা তো শেষ হয়ে গেছে, কেননা এটি 21 বছর পর্যন্তই সক্রিয় থাকে, এরপরে এর কোনো কাজ হয় না। এজন্য হয়তো নায়া ও রাকার 22তম জন্মদিনের সময় হামদান অনেক চিন্তা করছিল, আর যেহেতু তাবিজের শক্তি শেষ হয়ে গিয়েছিল তাই হয়তো তাকে সেই শয়তান এসে মেরে ফেলেছে। এমনকি গ্রামের একজন হামদানকে মেরেছিল, আর সেই সেখানে ছবি রেখে এসেছিল এবং সেই কাপড়ে বিশেষ লেখা লিখে এসেছিল।
যেন রাকা ও নায়া এই লেখা ও ছবির রহস্য খুঁজতে খুঁজতে গ্রামে আসতে বাধ্য হয়। এরপরে নায়া তাকে আরো একটি তাবিজ দেখায়, যেটি দেখে বেতন বলে এটা তো সে শয়তানকে তাড়ানোর তাবিজ। এরপর তারা দুজনে এখান থেকে বেরিয়ে পড়ে, কেননা বেতন নায়াকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামের লোকেরা তাদেরকে ধরে ফেলে আর তারা বেতনকে তার ছেলের মতোই এখানে মেরে ফেলে। ওদিকে শয়তান ভর করে রাকা নায়াকে জোর করে ধরে সেই গুহায় নিয়ে যায়। এখানে রাজিনা নায়ার বলি দেওয়ার জন্য আসে, কেননা সে এখন রাকার কুইন। আর নায়া দেখে যেহেতু মরতে হবে, তাই সে জীবনের শেষ চেষ্টাটা করবে। সে দ্রুত সেই তাবিজটি নিয়ে তার দাদির কপালে লাগায়, যার ফলে পুরো গ্রামের লোকেরাই অস্থিরভাবে এদিক ওদিক ছুটতে থাকে। অর্থাৎ সে কালো জাদুকে নষ্ট করতে পেরেছে নায়া। কিছুক্ষণের মধ্যে গ্রামের লোকেরা একে অপরকে মেরে ফেলে। এই সুযোগে নায়া রাজিমাকে শেষ করে আকাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর তার পেছনেই ছিল সেই শয়তান। এরপরে সকালে তাদের জ্ঞান ফিরে আসে। এমন সময় তারা দেখে সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছে, তাই তারা দ্রুত সেই গাড়ির কাছে সাহায্য চায়। অবশেষে তারা এই গ্রাম থেকে বের হচ্ছে, যার জন্য নায়া অনেক খুশি ছিল আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছিল এই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য। এরপরে তারা একটি বাসে উঠে যায়, যে বাসে পুরোটা যাত্রী ছিল, কিন্তু হঠাৎ রাকা বাসের সকল যাত্রীকে মেরে ফেলে। অর্থাৎ তার ভেতরে সেই শয়তান এখনো আছে, আর ইতিমধ্যে সে তার বোনকে নিজের হাতেই নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। অর্থাৎ তাদের রিচুয়াল সম্পন্ন হয়েছে। গ্রামের মানুষগুলো তো মারা গিয়েছে, কিন্তু পুরো পৃথিবীর মানুষ এখনো বাকি আছে।